গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অব দ্য মিস্ট। আজকে তৃতীয় পর্ব। জ্বরের কারণে রাতে ভালো ঘুম হলো না লিওনার্ডদের। আবল তাবল স্বপ্ন দেখল, ছটফট করতে করতে জেগে উঠল বারংবার। ভোরের আলো ফুটতেই আর শুয়ে থাকার ইচ্ছে হলো না। বেরিয়ে পড়ল গুহা থেকে। বাইরে পা রেখে অবাক হলো, ওরও আগে জেগে উঠেছে সোয়া। গুহামুখের একটু সামনে আগুন জ্বেলেছে। লকলকে শিখার উপর একটা হাঁড়ি রেখে কি যেন রান্না করছে সে। হাতে একটা লাঠি খুন্তির মতো ব্যবহার করছে। মাঝে মাঝেই হাড়ির ভেতরের জিনিসটা ঘুটে দিচ্ছে। সুপ্রভাত সাদা মানুষ। লিওনার্ডকে দেখে বলে উঠল প্রৌঢ়া দাসী। কেমন বোধ করছো? ভালো না। কাছে গিয়ে হাই তুলল লিওনার্ড। তা কি রান্না করছো তুমি? তোমার ঔষধ, বলল সোয়া। ওটা খেলে অসুখটা বাপ বাপ করে শরীর ছেড়ে পালিয়ে যাবে। হাড়ির মধ্যে উঁকি দিল লিওনার্ড। চটচটে একটা তরল দেখা যাচ্ছে, ভয়ানক দুর্গন্ধ। ও ভুক্তি এসে গেল সঙ্গে সঙ্গে। ও বলল, কিসের ঔষধ? দেখে তো বিষ মনে হচ্ছে। আরে না না, কি যে বলো, হাসল সোয়া। আমি তোমাকে বিষ দিতে যাব কোন দুঃখে? ঔষধে এটা, অর্ধেকটা এখন আর বাকিটা দুপুরে খাবে। কথা দিচ্ছি, জ্বরটা আর জ্বালাতে পারবে না তোমাকে। আগুন থেকে হাঁড়িটা নামালো সে। তরলটা মোটামুটি ঠান্ডা হতেই একটা বাটিতে ঢেলে খেতে দিল রোগীকে। নাক মুখ মুচকে গেল লিওনার্ডদের। শুধু গন্ধটাই বাজে নয়, স্বাদটাও ভয়াবহ। আরেকটু হলে বমি করে দিত। বাব্বারে, একটু ধাতস্থ হয়ে বলল লিওনার্ড। মা, যদি ঔষধের গুণাগুণ বিষাদের উপর নির্ভর করে তাহলে বলবো তোমার এই ঔষধ ধন্বন্তরী। ওয়াক, এমন বাজে জিনিস জীবনে খাইনি। নিশ্চিত থাকো প্রভু, ধন্বন্তরীর ঔষধ দিয়েছি তোমাকে। এই জিনিস খেয়ে বহু মানুষের মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। সোয়ার কথায় সত্য বলে প্রমাণিত হলো। সেদিন বিকেল থেকে জ্বর কমে গেল লিওনার্ডদের। রাত নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে গেল। 3 দিনের মাথায় শরীরের হারানো শক্তিও ফিরে পেল। একদম তরতাজা হয়ে গেল সে। অলৌকিক এই আরোগ্যটা কি সোয়ার ঔষধ নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা কোনোদিনই নিশ্চিত হতে পারেনি লিওনার্ড। সত্যি বলতে কি, চেষ্টাও করেনি। যাই হোক, সেসব পরের কথা। আপাতত আমরা আমাদের কাহিনীতে ফিরে যাই। সকালে নাস্তা সেরেই বন্দুক হাতে বেরিয়ে গিয়েছিল অটার। দুপুরে লিওনার্ড সোয়ার ধন্বন্তরীর ঔষধের দ্বিতীয় ডোজটা খাওয়ায় খানিক পরে ফিরে এলো। দূর থেকেই ওর কাঁধে একটা মরা পশু দেখা গেল। কাছে এসে যখন ধপ করে মাটিতে ফেলল, তখন চেনা গেল প্রাণীটাকে। এন্টিলোপ, এক জাতের হরিণ, মাংসের আধার। এই বুড়ি আমাদের কপাল ফিরিয়ে দিয়েছে মালিক। খুশিতে দাঁত বেরিয়ে পড়েছে অটারের। নিচের জঙ্গলে শিকার ফিরে এসেছে। এই দেখুন না, যেতে না যেতেই ওই হরিণটাকে পেয়ে গেলাম। আরও অনেকগুলো আছে, গুলির আওয়াজও পালায়নি। ভাগ্য, বুঝলেন মালিক, একেই বলে ভাগ্য। এন্টিলোপের মাংস দিয়ে জম্পেশ মধ্যাহ্নভোজ করা হলো। খাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে শোয়ার মুখোমুখি হলো লিওনার্ড। মা, বলল ও, তোমার সঙ্গে কথা হওয়া দরকার। আমাকে লোভী ভেবো না, তবে টাকা পয়সার খুব টানাটানি আছে আমার। নিজের দুর্দশা কাটাবার জন্যই খেটে মরছি এই বিদেশ বুভুইয়ে। অস্বীকার করব না, তোমার এই পুরস্কারের কথাটা শুনে খুব কৌতূহলী হয়ে উঠেছি। কি সেই পুরস্কার? কি ধরনের ঝুঁকি নিতে হবে আমাকে ওটা পেতে হলে? দয়া করে বলবে আমাকে। নিশ্চয়ই বলবো সাদা মানুষ, বলল সোয়া। তুমি কখনো কুয়াশা মানবদের কথা শুনেছ? কুয়াশা মানব? একটু অবাক হলো লিওনার্ড। সে আবার কি জিনিস? বুঝতে পারছি, শুনুনি। মৃদু হাসি ফুটল সোয়ার ঠোঁটে। বিশেষ এক জাতির নাম কুয়াশা মানব। আমি ওই জাতিরই মেয়ে। ওদের প্রধান পুরোহিত ছিলেন আমার বাবা। বহু বহু বছর আগে ওখান থেকে পালিয়ে আসি আমি, নইলে নির্ঘাত মারা যেতাম। দেবতা জাল এর উদ্দেশ্যে আমাকে বলি দেবার জন্য নির্বাচিত করা হয়েছিল। জাল?
ভ্রু কুঁচকালো লিওনার্দ। মানে কাল রাতে যার নাম ধরে ওটারকে ডাকছিলে? মাথা ঝাঁকালো সোয়ার। দেবতা জাল দেখতে অনেকটা তোমার ওই বামন চাকরটার মতোই, আমি তাই ভরকে গিয়েছিলাম। মজার ব্যাপার তো। ওয়াটারের দিকে তাকিয়ে হাসল লিওনার্দ, তারপর আবার ফিরল সোয়ারের দিকে। ঠিক আছে ঠিক আছে, বলে যাও। প্রভু, আমাদের জাতি এক মহান জাতি। কুয়াশায় ঢাকা একটা এলাকায় বাস করে ওরা, পাহাড়ের অনেক উঁচুতে, বরফে ঢাকা চূড়াগুলোর ছায়ায়। কুয়াশা মানব নামটা সে কারণেই হয়েছে। পুরুষেরা বিশাল দেহী, অত্যন্ত নিষ্ঠুর, মেয়েরা সুন্দরী। কিভাবে আমাদের সভ্যতার শুরুটা হয়েছে তা কেউ জানে না। সেই জ্ঞান কালের গর্ভে হারিয়ে গেছে। তবে আমরা কালো এক বামন মূর্তিকে পুজো করি। তাকে মানুষের রক্তে উৎসর্গ করা হয়। মূর্তিটার পায়ের নিচে আছে একটা জলাশয়, আর জলাশয়ের পরে রয়েছে একটা গুহা। গুহাটাতে বাস করে সেই শক্তি, যার কারণে উপরের মূর্তিটাকে পুজো করে কুয়াশা মানবেরা। জাল, যার আরেক নাম আতঙ্ক। এক মিনিট, বাধা দিল লিওনার্দ। তুমি বলতে চাইছো গুহায় একজন মানুষ বাস করে, তাই না? না না, সাদা মানুষ। ওখানে থাকে জালের বাহন, এক পবিত্র প্রাণী, বিশাল একটা কুমির ওটা। সম্ভবত দুনিয়ার সবচেয়ে বড়, প্রাচীন। আমাদের সভ্যতার শুরু থেকেই ওটা আছে ওখানে। জালের উদ্দেশ্যে নিবেদন করা মানুষদেরকে ওই কুমিরটার সামনে ছুড়ে দেওয়া হয়। হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার তো, তাতে সন্দেহ নেই, বলল লিওনার্দ। তবে এ থেকে আমাদের কি লাভ হচ্ছে? আমার কথা এখনো শেষ হয়নি, বলল সোয়া। শুধুমাত্র মানুষের জীবনেই জালের উদ্দেশ্যে উৎসর্গ করে না পুরোহিতেরা, ভেট হিসাবে সঙ্গে এসবও দেয়। হাতের মুঠো খুলে দেখালো সে। চমকে গেল লিওনার্দ। প্রৌঢ়া দাসীর হাতের তালুতে শুয়ে আছে একটা প্রমাণ সাইজের রক্তলাল রুবি পাথর। অদ্ভুত রং আর সৌন্দর্য, চোখ জুড়িয়ে যায়। রত্ন সম্পর্কে মোটামুটি জানা আছে ওর। এক দেখাতেই বুঝতে পারল ওটা অমূল্য। কোথায় পেয়েছ এটা? লিওনার্দ জিজ্ঞেস করল। ওখানে কি এ জিনিস আরও আছে? হ্যাঁ সাদা মানুষ, আছে, অনেক আছে। শুকিয়ে যাওয়া একটা নদীর তলা থেকে তোলা হয় ওগুলো। জায়গাটার হদিশ আমাদের পুরোহিতরা ছাড়া আর কেউ জানে না। এগুলোর পাশাপাশি নীল রঙের এক ধরনের পাথরও তোলা ওরা। সম্ভবত স্যাফায়ার, অনুমান করল লিওনার্দ। রুবি আর স্যাফায়ার একই সঙ্গে থাকে। প্রতি বছর প্রচুর পরিমাণ তুলে পুরোহিতেরা, বলে চলল সোয়া। সবচেয়ে বড় যেটা পাওয়া যায় সেটা বেঁধে দেয়া হয় বলি দেওয়ার জন্য নির্ধারিত একটা কুমারী মেয়ের গলায়। তারপর তাকে স্ত্রী হিসেবে নিবেদন করা হয় জালের কাছে। কুমিরের সামনে ফেলার আগে পাথরটা আবার খুলে নেওয়া হয়, গোপন একটা জায়গায় সেটা সামলে রাখে। এভাবে বহু বছর ধরে প্রচুর রত্ন জমা হয়েছে পুরোহিতদের কাছে, ছোট বড় সব রকমই। তাছাড়া জালের মূর্তির চোখ দুটো বিশাল, দুটো লাল পাথর দিয়ে তৈরি। আমাদের বিশ্বাস সাদা মানুষ, মৃত্যু ও ধ্বংসের দেবতা জাল বহু বছর আগে তার মা আকাকে খুন করেছিল। নদীর যেখানটায় পাথর পাওয়া যায় সেখানে। লাল পাথরগুলো হচ্ছে আকার রক্ত, আর নীলগুলো তার অশ্রু। মরার আগে কেঁদে কেটে ছেলের কাছে প্রাণ ভিক্ষা করেছিলেন তিনি। সেই বিশ্বাস থেকে প্রতি বছর জালের উদ্দেশ্যে আকার রক্ত উৎসর্গ করা হয়। এই নিয়ম ততদিন পালিত হবে যতদিন না আকা আবার পুনর্জন্ম নিয়ে ফিরে আসছে কুয়াশা মানবদের মাঝে, তার ছেলের দুঃশাসনের ইতি ঘটাতে। চমৎকার একটা কিংবদন্তি, স্বীকার করল লিওনার্দ। আফ্রিকার বহু জায়গাতেই আলো অন্ধকারের এমন কাহিনী শোনা যায়, কিন্তু আমার একটা কথা আছে মা, এই পাথরটা যদি সত্যিকার হয়ে থাকে তাহলে সোনার চেয়েও দামি, তাতে কোনো সন্দেহ নেই। এমন পাথরের যদি সত্যি একটা ভাণ্ডার থাকে তাহলে সেটার পেছনে ছুটতেও আমার আপত্তি নেই, কিন্তু আমি জানতে চাই ছোটাছুটি করে লাভ কি হবে? কি তোমার কোনো পরিকল্পনা আছে? গল্পটা না হয় বিশ্বাস করলাম, ধরে নিলাম কুয়াশা মানবদের দেশে সত্যিই অডেল ঐশ্বর্য লোকানো আছে, কিন্তু সেটা আমি হাতে পাবো কি করে? অবশ্যই আমার একটা পরিকল্পনা আছে সাদা মানুষ, জোর দিয়ে বলল সোয়া। মিথ্যেও বলছি না আমি, পাথরটাই তার প্রমাণ। বহু বছর ধরে একটা গোপনে
আগলে রেখেছি আমি এটাকে, কাউকে জানতে দিইনি এটার কথা। কিন্তু আজ এটা তোমাকে দিয়ে দেব আমি, শুধু যদি আমাকে সাহায্য করো। কথা দাও আমার ছোট মালকিনকে উদ্ধারের চেষ্টা করবে তুমি। কথা দিলেই পাথরটা দিয়ে দেবেন? আমি যদি কথা না রাখি? হাসল সোয়া। তোমার চোখ দেখে মনের ভেতরটা পড়তে পারছি আমি প্রভু। প্রতিজ্ঞা করলে সেটা তুমি ভাঙবে না। দীর্ঘশ্বাস ফেল লিওনার্দ। ঠিক আছে, মানছি তোমার কথা, কিন্তু এই একটা পাথরে আমার তো কিছুই হবে না। তোমার মালকিনকে উদ্ধারের পর যদি বাকি পাথরগুলো না পাই, তখন তো পুরো কষ্টটাই মাঠে মারা যাবে। খামোখাই ঝুঁকে নেব, কিন্তু মনে করো না কিছু। কিন্তু আমাকে জানতে হবে কিভাবে আমাকে প্রতিদান দেবে বলে তুমি ঠিক করেছ। আমি কিছু মনে করছি না, বলল সোয়া। বুদ্ধিমানের মতো আচরণ করছো তুমি। আচ্ছা, খুলেই বলি, তুমি যদি হলুদ শয়তানের কবল থেকে আমার মালকিনকে মুক্ত করে আনতে পারো, তাহলে কথা দিচ্ছি আমার এবং আমার ছোট মালকিনের হয়ে আমি নিজেই পথ দেখিয়ে কুয়াশা মানবদের দেশে নিয়ে যাব তোমাকে। পাথরগুলো হাতে পাবার উপায় বাতলে দেব। বুঝলাম, লিওনার্দ বলল। কিন্তু তুমি আবার তোমার ছোট মালকিনের হয়ে শপথ করছো কেন? রত্নগুলো উদ্ধারের সঙ্গে তার কি সম্পর্ক? ওকে ছাড়া কিছুই করা সম্ভব নয় সাদা মানুষ, বলল সোয়া। কুয়াশা মানবরা অত্যন্ত শক্তিশালী জাতি। যুদ্ধ করে তাদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। বুদ্ধি এবং কৌশল খাটিয়ে কার্যসিদ্ধি করতে হবে আমাদের। প্রৌঢ়া দাসীর কণ্ঠে রহস্যময় একটা সুর। তোমাকে ব্যাপারটা আরো খোলাসা করতে হবে মা, বিরক্ত গলায় বলল লিওনার্দ। হিয়ালি নিয়ে সময় নষ্ট করতে চাই না আমি। কৌশল খাটিয়ে কিভাবে পরাস্ত করা সম্ভব গোটা একটা জাতিকে? তোমার মালকিন মিস রডেরই বা কি ভূমিকা থাকবে তাতে? ওইসব তোমাকে ধাপে ধাপে জানতে হবে সাদা মানুষ। মালকিনকে উদ্ধারের পর ধীরে ধীরে সবই পরিষ্কার হয়ে আসবে তোমার কাছে। আপাতত এর বেশি কিছু বলতে পারবো না আমি। কথা তো দিয়েছি, তোমাকে ওই রত্নের কাছে নিয়ে যাব আমি। সেগুলো জয় করার উপায় বলে দেব। এরপরও যদি সন্তুষ্ট হতে না পারো, আমার আর কিছু করার নেই। অনুমতি দাও অন্য কোথাও গিয়ে সাহায্যের খোঁজ করি। নীরবতা নেমে এলো গুহাতে। তীক্ষ্ণ চোখে সোয়ার মুখটা জরিপ করল লিওনার্দ, কিন্তু সেখানে কোনো ভনিতা দেখল না। সিরিয়াস হয়ে কথা বলছে মহিলা। ঠিক আছে ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা, কয়েক মুহূর্ত পর বলল লিওনার্দ। কিন্তু তোমার প্রস্তাবটাতে শেষ পর্যন্ত মিস রড যে রাজি হবেন, তার নিশ্চয়তা কোথায়? পেরেইবার কাছ থেকে উদ্ধার পাবার পর উনি যদি আমাদের সঙ্গে অভিযানে যেতে রাজি না হন, তোমার পরিকল্পনার 12টা বেজে যাবে তাহলে। ওইসব নিয়ে ভাবতে হবে না তোমাকে, আশ্বাস দিল সোয়া। ছোট মালকিন আমার কথা কখনোই ফেলবেন না। শোনো, আমাদের মধ্যকার সম্পর্কটা অন্যরকম, দাসী আর মনিবের নয়। আমি যেমন তাকে স্নেহ করি, তিনিও আমাকে তেমনি সম্মান করেন। এই মহান সম্পর্কটার কারণে আমি আমার মালকিনকে বাঁচাবার জন্য কুয়াশা মানবদের গোপন রহস্য ফাঁস করতে রাজি হয়েছি। যত কিছুই ঘটুক, আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব সাদা মানুষ। জানি ওখানে পৌঁছানোর পর যদি আমার পরিচয় ফাঁস হয়ে যায়, নির্ঘাত মরতে হবে। তাও আমি ঝুঁকি নেব। আমার মালকিনের জীবনের বিনিময়ে একবার কেন 10-12 জীবন দিতে রাজি আছে আমি। এখন তুমিই ঠিক করো আমার উপর আস্থা রাখবে কিনা। নিজের ভৃত্যের দিকে তাকালো লিওনার্দ। হঠাৎ শুনলে তো সবেই, তোমার কি মত? আমি আর কি বলবো, বাস, কাঁচ ঝাঁকালো আটার। লাল পাথরটার দাম সম্পর্কে কিছুই জানা নেই আমার। ওই মহিলা সত্যি কি মিথ্যে বলছে তাও জানি না। কুয়াশাদের দেশের মানুষ, ওরা নাকি আমার মতো দেখতে একটা মূর্তিকে পুজো করে। বড়ই তাজ্জব কাহিনী। যদি ব্যাপারটা সত্যি হয়, তাহলে ওখানে যাবার একটা ইচ্ছে আছে আমার। পুজোটা নিজ চোখে দেখতে চাই। আর ওই মেয়েটাকে হলুদ শয়তানের আস্তানা থেকে উদ্ধারের কথা যদি বলেন, সেটা আদৌ সম্ভব কি না তাই বুঝতে পারছি না। জায়গাটা অত্যন্ত সুরক্ষিত, শয়তানটার চেলাও অনেক। মাত্র দুজনে লড়াই করে কদ্দূর কি করা যাবে বলা মুশকিল। ওখানে আমাদের গ্রাম থেকে নেয়া অন্তত 50 জন বন্দী আছে, বলল সোয়া।
সুযোগ থাকলে ওরা সবাই সাহায্য করবে আমাদের। ব্যাপারটা অত সহজ নয়, বলল অটার। জানের মায়া না করে যদি ওরা দস্যুদের সঙ্গে লড়াইয়ে নামে তাহলে হয়তো জয়ের আশা করা যায়। তুমি বলো বুড়ি, ওরা কি প্রাণ দিতে রাজি হবে? সবার মধ্যে কি সেই সাহস বা প্রেরণা আছে? জবাব দিতে পারল না প্রৌঢ়া দাসী। তুমি কি তাহলে যেতে মানা করছো? জিজ্ঞেস করল লিওনার্দ। যে না বাস, মাথা নাড়ল অটার। যদি ভালো একটা পুরস্কার পাবার সম্ভাবনা থাকে সেটার জন্য চেষ্টা না করাটাই বোকামি। এখানে শূন্য হাতে বসে থাকার চেয়ে চেষ্টা করে মরাই ভালো বলে মনে করি আমি। ভাগ্যে থাকলে কত কিছুই তো ঘটে যেতে পারে, তাই না? ভয় পেয়ে বসে থাকলে আপনার কপাল কোনোদিনই ফিরবে না। ভালো বলেছ, মাথা দোলালো লিওনার্দ। তারপর ফিরল দাসীর দিকে। সোয়া, তোমার প্রস্তাব গ্রহণ করছি আমি। হয়তো বোকামি করতে যাচ্ছি, কিন্তু তোমার মালকিনকে উদ্ধারের চেষ্টা করব আমি। আমি চাই আমাদের চুক্তিটা কাগজে কলমে হয়ে যাক। তোমার কোনো আপত্তি আছে? জি না, বলল সোয়া। দুপক্ষ রাজি থাকলেও দলিল করতে গিয়ে বাঁধল সমস্যা। ঝড়ে তাঁবু উড়ে যাবার সঙ্গে কাগজপত্র যা ছিল তাও উড়ে গেছে ওদের। শেষে মরা হরিণটার রক্ত আর বারুদ মিশিয়ে তৈরি করা একটা কালি, কঞ্চি কেটে কলম আর দলিল লেখার জন্য জেনের দেয়া প্রার্থনার বইটা বেছে নিল লিওনার্দ। ওটার ভেতরের পাতায় গুটি গুটি করে লিখল দুপক্ষের চুক্তি। লেখা শেষে ওটা অনেকটা এরকম দাঁড়ালো। লিওনার্দ অস্ট্রাম ও সোয়ার মধ্যকার চুক্তি 1। এই চুক্তির মাধ্যমে উপরে বর্ণিত লিওনার্দ অস্ট্রাম অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে জৈনিক পেরেইয়া নামক কৃতদাস ব্যবসায়ীর হাত থেকে বন্দী মিস জোয়ানা রডকে উদ্ধারের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। 2। লিওনার্দ অস্ট্রামের এই প্রচেষ্টার জন্য তাকে প্রথমে একটা রুবি দিচ্ছে সোয়া, যার প্রাপ্তি এখানে স্বীকার করা হলো। 3। একই সঙ্গে উপরে বর্ণিত সোয়া তার নিজের এবং মিস জোয়ানা রডের পক্ষ হতে অঙ্গীকারবদ্ধ হচ্ছেন যে উদ্ধার অভিযান সফল হলে তারা লিওনার্দ অস্ট্রামকে দক্ষিণ পূর্ব আফ্রিকার বিশেষ একটা স্থানে নিয়ে যেতে বাধ্য থাকবেন, যেখানে কুয়াশা মানব নামে একটা প্রাচীন জাতি বসবাস করে। সেখানে গিয়ে তারা লিওনার্দ অস্ট্রামকে কুয়াশা মানবদের ধর্মীয় আচারে ব্যবহৃত রত্ন ভাণ্ডারের সন্ধান দেবেন এবং সেগুলো দখল পেতে সর্বাত্মক সহায়তা করবেন। এখানে উল্লেখ্য যে মিস জোয়ানা রডের পক্ষ থেকে সোয়ার সম্মতি হচ্ছে যে উক্ত অভিযানে মিস রড অংশ নিতে এবং অভিযানের সাফল্যের জন্য যে কোনো পদক্ষেপ নেবার জন্য বাধ্য থাকবেন। 4। সবশেষে উল্লেখ্য যে অভিযানটির ব্যাপ্তি নির্ভর করবে লিওনার্দ অস্ট্রামের সন্তুষ্টির উপরে। শুধুমাত্র তিনি এর ইতি ঘোষণা করবার অধিকার রাখবেন। উভয় পক্ষের সম্মতিতে মানিকা পর্বতমালা পূর্ব আফ্রিকায় স্বাক্ষর করা হল তারিখ 9 মে 1800। লেখা শেষ করে দলিলটা একবার নিজে পড়ল লিওনার্দ। হেসে উঠল হা হা করে। পুরো ব্যাপারটাই হাস্যকর মনে হচ্ছে ওর কাছে। দুই সঙ্গীর দিকে ফিরে শর্তগুলো অনুবাদ করে শোনালো, জানতে চাইল ওদের মতামত। ভালো লিখেছেন বাস, প্রশংসা সুরে বলল অটার। আপনাদের মানে সাদা মানুষদের এসব নিয়ম নীতি খুব ভালো লাগে আমার। কোথাও কোনো খুঁত নেই। এই বুড়ি চাইলেও পরে আর চুক্তি অস্বীকার করতে পারবে না। আমার শুধু একটাই প্রশ্ন আছে, ওই মালকিনের হয়ে ও কিভাবে প্রতিজ্ঞা করবে? সেটা যদি উনি না মানেন? খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলালো লিওনার্দ। দলিলের মূল দুর্বলতাটা ধরতে পেরেছে ওটার। আসলে মিস রডের হয়ে সোয়ার কোনো প্রতিশ্রুতি দেবার আইনগত এখতিয়ার নেই। আগেই বলেছি ওটা নিয়ে ভাবতে হবে না, বলে উঠল সোয়া। আমার মালকিনকে আমি ভালো করেই চিনি। আমার মুখ কখনোই ছোট করবেন না তিনি। কলম দাও, দলিলটা আমি সই করে দিচ্ছি। আকার রক্ত স্পর্শ করে তুমি প্রতিজ্ঞা করো দলিলে যা লিখেছ তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। হাসল লিওনার্দ। সোয়ার কাছ থেকে রুবিটা নিয়ে শপথ করল। তারপর দুজনেই সই করল দলিলটাতে। সাক্ষী হিসেবে টিপসই দিল অটারও। আনুষ্ঠানিকতার শেষে পকেটে প্রার্থনা বই আর পাথরটা গুঁজে রাখল লিওনার্দ।
রুবিটা অদৃশ্য হয়ে যেতেই হেসে উঠল সোয়া বিজয়ীর ভঙ্গিতে। হা, সাদা মানুষ, আমার কাছ থেকে পারিশ্রমিক নিয়েছ তুমি, এবার তোমাকে প্রতিজ্ঞাটা পালন করতেই হবে। আকার রক্ত স্পর্শ করে কেউ কোনোদিন কথা দিলে সেটা আর ফেরানো যায় না। কথার বরখেলাপ করলে ভয়ানক অমঙ্গল হবে তোমার। ভয় দেখাতে হবে না, বলল লিওনার্দ। প্রতিজ্ঞা করলে আমি সেটা অমনিতেই পালন করি। খামোকা এর মাঝে আকার রক্তকে টেনে এনো না। অবস্থা যা বুঝছি তাতে আমাদেরই রক্ত ঝরবে বলে মনে হচ্ছে। যাকে, এখন আর সময় নষ্ট করবার মানে হয় না। চলো, রওনা হবার জন্য প্রস্তুতি নেই। লম্বা যাত্রায় খাবারের মজুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অটারকে দায়িত্ব দিল লিওনার্দ হরিণের মাংস ফালি ফালি করে কেটে রোদে শুকিয়ে নিতে। তারপর বসল সঙ্গে যা যা নেবে সেগুলো গুছিয়ে নেবার জন্য। ঝড়ে তাঁবুটার পাশাপাশি বেশিরভাগ মালপত্রই উড়ে গেছে। খুঁজে পেতে খুব বেশি পাওয়া গেল না। 2টি কম্বল, বাড়তি 2 জোড়া বুট, সামান্য ঔষধ, একটা শটগান, 2টো ভালো রাইফেল, কিছু অ্যামিউনিশন, একটা কম্পাস, পানির বোতল, 3টে ছুরি, একটা চিরুনি আর রান্নাবান্নার জন্য লোহার পাতিল। সব মিলিয়ে 2জন পুরুষ আর 1জন মহিলার জন্য খুব বেশি মালামাল নয়। 3 ভাগ করার পর ছোট ছোট 3টি বোচকা হলো, সহজে বয়ে নেওয়া যাবে। নেবার জিনিসপত্র ঠিক হবার পর বাকি মালামাল, বিশেষ করে মাইনিংয়ের যন্ত্রপাতি, গুহার ভেতরে মাটি চাপা দিল ওরা। পরে আবার ফিরে আসবে এমন সম্ভাবনা কম, তবে খামোকা বাড়তি ওজন বইবার কোনো কারণ দেখল না লিওনার্দ। গত কিছুদিনের হাড় ভাঙা পরিশ্রমের ফসল হিসেবে 100 আউন্স সোনা আছে এর কাছে। ওগুলো গলিয়ে ছোট ছোট কয়েকটা ইনগটে পরিণত করে নিল রওনা হবার আগে। অর্ধেক রাখল নিজে রুবিটার সঙ্গে বেল্টের ভেতরে, বাকিটা অটার বোচকায় রাখতে দিল। একবার ভাবল ওগুলো ফেলে যাবে কি না, পর মুহূর্তে মনে পড়ল সোনার দাম সবখানেই আছে। পর্তুগিজ আর আরব কৃতদাস ব্যবসায়ীদের কাছে তো আরও বেশি। হয়তো কাজে লাগতে পারে সোনাটা, তাই বাড়তি ওজনটুকু বইবার কষ্ট মেনে নিল ও। সন্ধ্যা নাগাদ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। দিগন্তে চাঁদ উকি দিতেই উঠে পড়ল লিওনার্দ। কাঁধে ঝুলালো নিজের বোচকাটা। রাতের বেলা পথ চলবে বলে ঠিক করেছে ওরা, তাতে গরমের হাত থেকে বাঁচবে। কেউ নজর রাখলেও ওদেরকে সহজে দেখতে পাবে না। অটারকে বলল, একটু পরে বেরো, আমিও টমের কাছ থেকে বিদায় নিয়ে আসি। 15 মিনিট পর ওকে অনুসরণ করল 2 দাসী। ভাইয়ের কবরের পাশে পাওয়া গেল লিওনার্দকে, মাথা নিচু করে আছে। অটার আর সোয়া পৌঁছতেই সোজা হলো ও। শেষবারের মতো কবরটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল কিছু, তারপর উল্টো ঘুরে চলে এলো ও। 2 সঙ্গে সঙ্গে কথা বলে কম্পাস বের করল লিওনার্দ। পাহাড় সারির দিকে মুখ করে চলতে শুরু করল। নতুন অভিযান, নতুন আশা আর নতুন ভীতির উদ্দেশ্যে। অতীত নিয়ে আর ভাবছে না, সেটা ওর ভাইয়ের সঙ্গে মাটির তলায় চাপা পড়ে গেছে। ঈশ্বরের দয়ায় এখনো ও জীবিত, দম ফেলেছে এই পৃথিবীতে। ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডাকছে ওকে। কি অপেক্ষা করছে সামনে, সেটা নিয়ে মাথা ঘামাতে চাইছে না লিওনার্দ। অভিজ্ঞতায় দেখেছে মাথা ঘামিয়ে লাভ হয় না কোনো। হয়তো বাকিদের মতো কবরেই যেতে হবে ওকে, কিংবা লাভ করতে হবে অতুল ঐশ্বর্য আর সম্পদ। সবই নির্ভর করছে ভাগ্যের উপর। তাই সময় স্রোতে গা ভাসিয়ে দেওয়াটাই উত্তম। সামনে যাই আসুক সেটাকে ধৈর্য, সাহস আর বুদ্ধি দিয়ে মোকাবেলা করবে ও। একটা ব্যাপার অবশ্য অস্বীকার করার উপায় নেই, মনে মনে কিছুটা আশাবাদী হয়ে উঠেছে লিওনার্দ। টমের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। একটা মেয়ের সাহায্য নিয়ে অডেল সম্পদের মালিক হবে ও। ভবিষ্যৎবাণীটা কি সত্যি হতে পারে? ইতিমধ্যে একজন মহিলা দেখা পেয়েছে ও। অত্যন্ত দামে একটা রুবিও পেয়েছে তার কাছ থেকে। তার মালকিনকে উদ্ধার করতে পারলে অমন আরও অনেক পাথর দেবে বলে কথা দিয়েছে। অভিযানটায় যদি যাওয়া হয়, মিস রডের সঙ্গে থাকবে। এই ঘটনার কথাটা কি বলেছে টম? এটাই সে দেখতে পেয়েছিল মারা যাবার আগে? জানা নেই লিওনার্দের, তবে এটাও বুঝতে পারছে ব্যাপারটা নিছক কাকতালীয় হতে পারে। তাহলে আনমনে কাঁধ ঝাঁকালো লিওনার্দ। একমাত্র সময় জবাব দিতে পারে প্রশ্নটার।
তিন অভিযাত্রীর পথযাত্রার খুঁটিনাটি বর্ণনা পাঠকদের না জানলেও চলবে। সংক্ষেপে শুধু এতটুকু জানাই, 1 সপ্তাহ ধরে এগোলো ওরা প্রতি রাতে। দিনের বেলাটা বিশ্রাম নিয়ে কাটালো। পাহাড় বাইতে হলো ওদেরকে, পাড়ি দিতে হলো জলাভূমি আর জঙ্গল, সাঁতার কাটতে হলো নদীতে। এসব ক্ষেত্রে অটারের কৃতিত্ব উল্লেখ না করলে অন্যায় হবে, বিশেষ করে নদী পেরোনোর ব্যাপারে। প্রতিবারই ভয়ঙ্কর স্রোত মোকাবেলা করে সমস্ত মালামাল পার করল সে। এমনকি দুর্বল সাঁতারু সোয়ারকেও ঘাড়ে বয়ে নিয়ে এলো এক কিনারা থেকে অন্য কিনারায়। ও না থাকলে মালামাল কিংবা প্রৌঢ়া দাসীকে নিয়ে নদী পেরোনো সম্ভব হতো না লিওনার্দের পক্ষে। যাই হোক, এগিয়ে চলল ওরা, কখনো ক্ষুধার্ত, কখনো আধপেটা খেয়ে, কখনো বা ভরপেট খেয়ে। এলাকাটা জনশূন্য নয়, মাঝে মাঝে বাড়ি ঘর দেখা যায়। সেখান থেকে বন্দুকের খালি কার্তুজ বা ছোটখাটো জিনিসের বিনিময়ে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে অভিযাত্রীরা। কপাল ভালো হলে দুধ, মাখন, এমনকি রুটিও পাওয়া যায়। যাত্রার শুরুতে সোয়ারকে নিয়ে চিন্তায় ছিল লিওনার্দ। বয়স্কা মহিলাটা হয়তো সহজে ক্লান্ত হয়ে পড়বে, এগুনোর গতি কমে যাবে ওদের। কিন্তু বাস্তবে উল্টোটা লক্ষ্য করা গেল। পরিশ্রমী জীবনযাপনের ফলে মহিলা যথেষ্ট শক্ত, দুর্বলতা যা আছে তাও অসীম মনোবলের কারণে কাটিয়ে উঠেছে। প্রিয় মালকিনকে নিয়ে উৎকণ্ঠা, তাকে উদ্ধার করবার প্রেরণা, এইসব তাকে শক্তি যোগাচ্ছে। কথা খুব কম বলছে সে, একাগ্র মনে তাল মিলিয়ে চলেছে অন্য 2 সহযাত্রীর সঙ্গে। অষ্টম রাতে একটা উঁচু পাহাড়ের মাথায় উঠে থামল ওরা। চাঁদ ডুবে গেছে, অন্ধকারের দিক ঠাহর করা কঠিন। অন্ধের মতো এগুনোর কোনো মানে হয় না, তাছাড়া শরীরও ক্লান্ত সবার। ভোর পর্যন্ত একটা বড় ঝোপের আড়ালে আশ্রয় নিয়ে মরার মতো ঘুমল 3 জনে। সূর্যের আলো ফুটতেই চেঁচিয়ে 2 সঙ্গীকে জাগালো অটার। উত্তেজিত গলায় বলল, দেখুন বাস, পৌঁছে গেছি আমরা, আমাদের নিচে আছে নদীটা, ডানে তাকালে সাগরের মোহনাও দেখতে পাবেন। তাকালো বাকিরা, দেখল ওদের কয়েক মাইল দূরে ঝোপঝাড়ে ভরা প্রান্তর ধীরে ধীরে জলাভূমিতে পরিণত হয়েছে, মিশে গেছে জাম্বেজি নদীর শাখার সঙ্গে। জলধারাটা অবশ্য দেখা গেল না, ওখানটায় কুয়াশা জমাট বেঁধে আছে। তবে সাগরের ঢেউয়ের আওয়াজ কানে ভেসে আসছে। উদীয়মান সূর্যের কিরণও থেকে থেকে ঝিকমিকিয়ে উঠছে পানির বুক প্রতিফলিত হয়ে। দেখলেন তো, খুশি খুশি গলায় বলল ওটা। ওখান থেকে মোটামুটি 5 ঘন্টা এগোলে আরেকটা পাহাড় সারির গোড়ায় পৌঁছবো আমরা। নদীর একেবারে কিনারায় মিশে গিয়েছে ওটা। পাহাড় পেরিয়ে উল্টো দিকে গেলেই পড়বে বিশাল আর একটা জলভূমি। ওখানেই হলুদ শয়তানের আস্থানা। পথটা আমার স্পষ্ট মনে আছে। মধ্যাহ্ন পর্যন্ত বিশ্রাম নিল অভিযাত্রীরা, তারপর আবার নামল পথে। সন্ধ্যায় যখন চাঁদ উঠল তখন ওরা নতুন পাহাড় সারিটার পাদদেশে পৌঁছে গেছে। কোমল চন্দ্রলোকে অদ্ভুত একটা দৃশ্য ভেসে উঠল ওদের সামনে। নির্জনতা আর বিচ্ছিন্নতায় যেন এক নীরব প্রতিচ্ছবি। ঢেউ খেলানো পাহাড়ের সারি দিগন্তের দিকে ছোট হতে হতে মিলিয়ে গেছে। মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথে চলে গেছে নদীটা। পানির বুকে দেখা যাচ্ছে নানা রকম চর, নল খাগড়ায় ভরা জলাভূমি। নদীর প্রস্থ কোথাও কম, কোথাও বেশি। 1 মাইল হচ্ছে সর্বনিম্ন, আর বাঁকের কাছে জলাভূমিতে ভরা চওড়া অংশগুলো 20 মাইলেরও কম হবে না। জায়গাটার নিঃসঙ্গ চেহারা ভয় জাগায়। কাদায় ভরা মাটি আর নল খাগড়ার জঙ্গলে বৃতৃষ্ণা উদ্বেগ করে। আজব ব্যাপার হচ্ছে, বিচিত্র সে এলাকায় একটা নিজস্ব জীবন, নিজস্ব স্বাতন্ত্র্য আছে। বনু পাখিরা কাদার মধ্যে খাবার খুঁজে বেড়ায়, কুমির আর জলহস্তি সাঁতার কাটে পানিতে, হাজার হাজার ব্যাঙের ডাকে কান ঝালাপালা। বিস্ময় নিয়ে তাকিয়ে রইল 3 অভিযাত্রী। খানিক পরে একটা পাহাড়ের গোড়া দেখিয়ে অটার বলল, ওখান দিয়ে গেছে কৃতদাস ব্যবসায়ীদের ট্রেলটা, মানে আগে আগে যখন দেখেছি আর কি। চলো, এখনো আছে কিনা দেখা যাক, বলল লিওনার্দ। রাস্তাটা পাওয়া গেলে ওটা ধরে আরো কিছু দূর এগোবো আমরা, তারপর ক্যাম্প করব। পাহাড়ের ঢাল ধরে এগোলো ওরা। যেখানটায় ট্রেল থাকবার কথা সেখানে পৌঁছে ঝোপের ভেতরে শিকারি কুকুরের মতো হানা দিতে শুরু করলো অটার।
কিন্তু একটু পরেই শীষ দিয়ে উঠল। সংকেত পেয়ে কাছে গেল লিওনার্দ আর সোয়া। পেয়েছি, বলল বামন ভৃত্য। আঙ্গুল তুলে একটা পায়ে চলা পথ দেখালো। এই তো, এখনো পথটা ব্যবহার করে ওরা। আসুন বাস। কয়েক গজ যেতেই সব ভয়ে চিৎকার করে উঠল সোয়া। ওর দৃষ্টি অনুসরণ করে ট্রেইলের পাশে তাকাতে একটা লাশ দেখতে পেল লিওনার্দ আর অটার। বেশি পুরনো নয়, পুরোপুরি গলেনি, বিচ্ছিরে একটা গন্ধ ভাসছে বাতাসে। হলুদ শয়তানের চিহ্ন বাস, বলল অটার। এ পথেই গেছে ও। লাশটা খুব বেশি হলে 2 সপ্তাহ আগের। কাল্লাস? ভ্রু কুচকাল লিওনার্দ। চমক সামলে নিয়েছে সোয়া। কাছে গিয়ে একটু ঝুঁকল, ভালো করে মৃতদেহটা দেখে বলল, মাভূমের খামারের লোকের পায়ে মাদলিটা চিনতে পেরেছি। অনুসরণকারীদের ভয় দেখানোর জন্যই প্রতিবারই এভাবে একটা লাশ রেখে যায় হলুদ শয়তান, বলল অটার। আমি যেবার ধরা পড়েছিলাম সেবারও একই কাজ করেছিল। অশিক্ষিত কুসংস্কারচ্ছন্ন মানুষ এতে ভয় পেতে পারে, আমি নই। লিওনার্দ মুখ মাখালো। চলো, এগোনো যাক। ট্রেল ধরে 2 ঘন্টা হাঁটল ওরা। থামল নদীর পাড়ে পৌঁছে। হাঁটাপথটা পানির কাছে গিয়ে শেষ হয়ে গেছে। এবার কি অটার? জানতে চাইল লিওনার্দ। এখান থেকে নৌকায় ওঠানো হয় বন্দীদের, বামন ভৃত্য বলল। নলখাগড়ার ভেতরে 2-4টা নৌকা সবসময় লুকোনো থাকে। আসুন, খুঁজলে পাওয়া যাবে। নাক কুঁচকাল লিওনার্দ। বোটকা একটু গন্ধ আসছে বাতাসে। গন্ধ কিসের? তিক্ত একটা হাসি ফুটল অটারের ঠোঁটে। আগাছা পরিষ্কারের। মানে? যাত্রা শেষে যেসব বন্দী বেশি কাইল হয়ে যায়, যাদেরকে আর বিক্রিযোগ্য বলে মনে করে না, সেসব আগাছাকে এখানে ছেটে ফেলে হলুদ শয়তান। মেরে ফেলে বলতে চাইছ? লিওনার্দের কণ্ঠে অবিশ্বাসী সুর। মাথা ঝাঁকালো অটার। জি, আসুন নৌকা খুঁজি। যারা মারা গেছে তাদের নিয়ে মাথা ঘামিয়ে লাভ হবে না কোনো। নলখাগড়ার জঙ্গলের ভেতর ঢুকে পড়ল ও, পিছু পিছু লিওনার্দ আর সোয়া। এগোনোটা সহজ হলো না। নির্দিষ্ট কোনো রাস্তা নেই জঙ্গলটার মাঝে। হাত দিয়ে সামনে থেকে ছোট ছোট গাছগুলোকে সরিয়ে পথ করে নিতে হচ্ছে। ওগুলোর গাও খসখসে, ঘষা খেয়ে ছড়ে যাচ্ছে অভিযাত্রীদের শরীরের উন্মুক্ত চামড়া, চুলকাচ্ছে যত্রতত্র। খানিকক্ষণ যাবার পর খোলা একটা জায়গায় বেরিয়ে এলো ওরা। বোটকা গন্ধটা এখানে অনেক বেশি প্রকট। সব নৌকা নিয়ে গেছে ওরা, ওটার বলল। একটা মাত্র কেন আছে শুধু, তবে আগাছাগুলো ফেলে গেছে ওরা। এই যে। ওর কথাই ঠিক। খোলা জায়গাটার একপাশে পড়ে আছে পচা গলা লাশের স্তূপ। সংখ্যায় 30টারও কম হবে না। পুরুষ, নারী, শিশু সব রকমই আছে। তবে পেরেইরার নারকীয় সাক্ষী শুধু এগুলোই নয়। চাঁদের আলোয় নতুন স্তূপটার আশেপাশে চকচক করছে আরও কয়েকটা স্তূপ। সেগুলো কেবলই কঙ্কাল। কৃতদাস ব্যবসায়ীদের পুরনো চালানগুলো সাক্ষী। সারা শরীর শিরশির করে উঠল লিওনার্দের। এ দৃশ্য সহ্য করা মুশকিল। অসহায় মৃতগুলো যেন চিৎকার করে ন্যায় বিচার চাইছে। মুখ ঘুরিয়ে ফেলল ও। লাশের স্তূপ থেকে একটু দূরে উপর করে রাখা আছে একটা কেন। জায়গাটা আসলে মুরিং প্লেস। অন্তত 1 ডজন ফ্ল্যাট বটমের নৌকা থাকে ওখানে। ভেজা মাটিতে ছাপ ফুটে আছে। আকাশের দিকে তাকালো লিওনার্দ। চাঁদের আলোয় মরে এসেছে। এ অবস্থাতে পানিতে নামা ঠিক হবে না। সঙ্গীতের দিকে ফিরল ও, বলল, আজ রাতটা এখানেই থাকবো আমরা। অটার, ক্যাম্প করো। নলখাগড়ার মাছ দিয়ে বয়ে যাওয়া বাতাসের ফিসফিসানি আর নদীর কুলো শব্দের ছন্দে কাটতে শুরু করল রাতটা। বাতাসটা উড়িয়ে নিয়ে চলেছে কুয়াশার মেঘকে, নানা রকম আকৃতি দিচ্ছে। অদ্ভুত সব ছায়া ফেলেছে সাগরের পানে ছুটতে থাকা কালচে পানির বুকে। নীরবতা ভেঙে মাঝে মধ্যেই ডেকে উঠছে ব্যাঙের দল। একটা বকের চিৎকার শোনা গেল। কুমির সম্ভবত ওটার ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে।
আকাশে ডানা ঝাপটাচ্ছে একদল বনু পাখি, সাগরের দিকে যাচ্ছে পাল্টা। কিন্তু প্রকৃতির এত সব আওয়াজে মোটেই মন নেই লিওনার্দের। কানের কাছে ভাসছে মৃত মানুষগুলোর নিঃসঙ্গ আহাজারি, যেন কাঁদছে ওদের আত্মাগুলো। কিছুতেই ঘুমোতে পারল না ও। আধার কেটে গেল এক সময়। ভোরের সূর্য উকি দিল আকাশে। শোয়া থেকে উঠে পড়ল অভিযাত্রীরা। নদীর পানিতে হাত মুখ ধুয়ে নাস্তা সেরে নিল। তারপর তিনজনে মিলে ধরাধরি করে পানিতে নামালো ক্যানোটা। তাতে চড়ে বসল। অটার আর লিওনার্ড বৈঠা তুলে নিল। শুরু করল নদীযাত্রা। বামন ভৃত্যটির অসাধারণ স্মরণ শক্তির পরিচয় পেল দুই সহযাত্রী। ওকে ছাড়া 1 মাইলও বোধহয় এগোতে পারত না ওরা। ওদের সামনেটা দখল করে রেখেছে অসংখ্য খাড়ি আর খাল। নলখাগড়ার ঘন জঙ্গলের মাঝ দিয়ে গেছে পানির ধারা, ঠিক যেন একটা গোলক ধাঁধা। খালগুলোকে আলাদা করবার উপায় নেই, সবই প্রায় একই রকম। ল্যান্ডমার্ক বলতে কিছু নেই, চতুর্দিকে শুধু পরিবর্তনহীন জলাভূমি। অদক্ষ চোখে পথ খুঁজে বের করা স্রেফ অসম্ভব। তারপরও নির্ভুলভাবে ওদেরকে এগিয়ে নিয়ে চলল অটার। 10 বছর আগে শেষবার এই এলাকায় এসেছে ও, কিন্তু ভুলেনি একটি আঁক বাঁকও। মাঝে মাঝে অবশ্য নতুন খালের দেখা পাওয়া যায়। সেখানে পৌঁছে একটু থামে ওরা। অটার আন্দাজ করে নেয় কোন পথে যেতে হবে। এর মধ্যে বিন্দুমাত্র দ্বিধা লক্ষ্য করা যায়নি। প্রায় সারাটা দিনই এভাবে এগোলো ওরা। সন্ধ্যার দিকে ঘটল বিপত্তি। একটা খাল ধরে যাচ্ছিল, হঠাৎ দেখা গেল ওটা সামনে 2 ভাগ হয়ে গেছে। একটা মুখ দিয়ে গিয়েছে দক্ষিণে, অন্যটা উত্তর দিকে। ওখানে পৌঁছে প্রথমবারের মতো বিভ্রান্তি ভর করল অটারের চেহারায়। ঠোঁট কামড়াতে শুরু করলো ও। কি ব্যাপার অটার? কেনর পেছন থেকে জানতে চাইল লিওনার্ড। এবার কোন দিকে যাব? বুঝতে পারছি না বাস। অটারের কণ্ঠে অস্বস্তি। খালটা বদলে গেছে। স্রোতটা ভাগ হবার কথা ছিল না, সোজা সামনে যাবার কথা আমাদের। দুশ্চিন্তায় পড়ে গেল লিওনার্ড। সমস্যাটা গুরুতর। এই গোলক ধাঁধার ভেতরে একটি ভুল পদক্ষেপও ওদেরকে চিরতরে পথহারা করে দিতে পারে। কিছুক্ষণ আলোচনা করল ওরা। তারপর সিদ্ধান্ত নিল বাম দিকের মুখটা ধরে এগোবার। অটারের মতোই ওদের নির্ধারিত পথের দিকে গেছে ওটা। কিন্তু মাথা নেড়ে আপত্তি করল সোয়া। ও চাইছে ডান দিকের পথটা ধরে এগোতে, হয়তো কোনো একটা সূত্র পাওয়া যাবে। কিছুতেই ওকে টলানো গেল না। শেষে কাঁধ ঝাঁকালো লিওনার্ড। অটারকে বলল কেনর মুখ ঘোরাতে। খালের সরু শাখাটা ধরে 300 গজের মতো এগোলো অভিযাত্রীরা, কিন্তু আশাব্যঞ্জক কিছু পেল না। শেষে অটার যখন উল্টো ঘুরতে শুরু করেছে, তক্ষুনি কথা বলে উঠল সোয়া। থামো, ওই যে কি যেন একটা দেখতে পাচ্ছি। তাকালো লিওনার্ড আর অটার। 40 গজ দূরে নলখাগড়ার গায়ে সাদা রঙের একটা জিনিস আটকে আছে। বড় নয় তেমন, কোনো মতে দেখা যাচ্ছে। পাখির পালক মনে হচ্ছে, মন্তব্য করল লিওনার্ড। তারপরও কাছে গিয়ে দেখা দরকার। অটার চলো। বৈঠা মেরে ঝোপটার পাশে গিয়ে থামল ওরা। অটার বলল, কাগজ বাস, একটা কাগজ আটকে আছে এখানে। সাবধানে খোলো ওটা, বলল লিওনার্ড। মনে বিস্ময়, এমন জায়গাতে কাগজ এলো কোত্থেকে? ভাঁজ পড়ে যাওয়া কাগজটা নলখাগড়া থেকে আলাদা করে ওর সামনে কেনর পাটাতনে বিছিয়ে রাখলো অটার। বাইবেলের পাতা দেখছি, ভ্রু কুঁচকে বলল লিওনার্ড। এটা আমার ছোট মালকিনের বইটার, ভালো করে দেখে বলে উঠল সোয়া। কোনো ভুল নেই, আমি চিনতে পারছি। নিশ্চয়ই উনি এটা গেঁথে দিয়ে গেছেন ঝোপের গায়ে, যাতে কেউ তাকে উদ্ধার করতে এলে পথ চিনতে পারে। তাই তো মনে হচ্ছে, বলল লিওনার্ড। প্রশংসা করল বন্দিনীর। বুদ্ধিমতী মেয়ে। তুমি খুব ভালো করেছো সোয়া, আমাদেরকে এই খালটাতে নিয়ে এসে। ঝুঁকে বাইবেলের ছেঁড়া পাতাটা পড়ল ও। For the hath looked down from the height of his sanctuary, from heaven did the Lord behold the earth, to hear the groaning of the prisoner, to loose those that are appointed to death,
The children of the die servant shall continue, and their seat shall be established before the... বিড়বিড় করল লিওনার্দ। পরিস্থিতির সঙ্গে বড়ই মানানসই উক্তি। যদি ঐশ্বরিক সংকেতে বিশ্বাস করি তাহলে বলবো ভালো কিছু অপেক্ষা করছে সামনে। বাকি দুজনও একই কথা ভাবছে। আবার রওনা হলো ওরা। 1 ঘন্টা পর নতুন একটা মাকে পৌঁছল। কেন? এখান থেকে আবার পথ চিনতে পারল ওটার। ঠিক পথে এগোচ্ছে বাস, বলল ও। ওই বাম দিকে শাখাটাতে আসলে নতুন ছিল, ভাগ্যিস ওদিকে যাইনি, তাহলে আর পথ খুঁজে পেতাম না। ঠিকই বলেছ। লিওনার্দ মাথা দোলালো। ভালো কথা। সেই যে তুমি পালিয়েছিলে, কিভাবে ফিরেছ এ পথে? নৌকা ছিল? জি না, অটার বলল। তবে বাস তো জানেন আমার স্মৃতির কথা, শক্তির কথা। দেবতারা আমার সৌন্দর্যে যে ঘাটতি দিয়েছেন তা পূরণ করেছে শক্তি দিয়ে। চেহারা সুরত ভালো না হওয়ায় বরং ভালো হয়েছে, হাঁচোমুক্ত আছি। শক্তি না থাকলে পালাতে পারতাম না, গলায় শেকল নিয়ে ঘুরে বেড়াতে হতো। বুঝেছি বুঝেছি, তাড়াতাড়ি বলল লিওনার্দ। ভৃত্যের আত্মগম্ভীরতায় বাধা দিল আসলে। কিন্তু পালালে কি করে সেটা বলো। শেকলগুলো পুরানো ছিল বাস, অটার বলল। জোর খাটিয়ে ভেঙে ফেলেছিলাম। হাত পা থেকে রক্ত ঝরছে অবশ্য, তাতে কি, ভাঙতে পেরেছিলাম এটাই বড় কথা। বাঁধন থেকে মুক্ত হয়ে ঝাঁপ দিয়েছিলাম পানিতে। হলুদ শয়তানের চেলারা ধাওয়া করেছিল, কিন্তু ধরতে পারেনি। সাঁতার কেটে পুরো পথ পাড়ি দিয়েছি আমি। ওরা ভাবতেও পারেনি আমার পক্ষে এই খালের গোলক ধাঁধা থেকে প্রাণ নিয়ে ফেরা সম্ভব। তাই খুব একটা মরিয়াও হয়নি আমাকে ফের ধরার জন্য। পুরো 4টা দিন লেগেছে আমার পাহাড়ের গোড়ায় ও ডাঙ্গায় ফিরতে। সারাদিন সাঁতার কাটতাম, ক্লান্ত হলে নলখাগড়ার দ্বীপে উঠে বিশ্রাম নিতাম, রাতে ঘুমাতামও ওখানে। সে এক ভয়াবহ অভিজ্ঞতা বাস। কি খেতে? গাছে শেকড় আর পাখির ডিম। কুমিরের পাল্লায় পড়নি? একবার, তবে তাতে খুব একটা অসুবিধা হয়নি। পানিতে কেমন দ্রুত চলতে পারি সেটা তো দেখেছেন। কুমিরটা কিছু বুঝে ওঠার আগে ওটার পিঠে চড়ে বসেছিলাম। একটা বর্শা ছিল সঙ্গে, গাছের কঞ্চি কেটে বানিয়ে নিয়েছিলাম ওটা। ওটা কুমিরের চোখ দিয়ে ঢুকিয়ে একেবারে মগজে গেঁথে দিয়েছিলাম। এরপর আর কোনো জন্তু জানোয়ার হামলা করেনি আমার উপর। ওটার বীরত্বের খবর নিশ্চয়ই কানে গিয়েছিল ওদের। দম্ভের সুরে কথা বলা হলেও সেটা অগ্রাহ্য করতে পারল না লিওনার্দ। বলল, হ্যাঁ সাহস আছে বটে তোমার, কিন্তু সত্যি করে একটা কথা বলো তো, হলুদ শয়তানের সামনে ফিরে যেতে ভয় করছে না তোমার? কিছুটা তো করছেই বাস। আপনারা সাদা মানুষেরা নরক বলে একটা জায়গার কথা বলেন না? ওর আস্তানাটা তাই। ওখান থেকে প্রাণ নিয়ে ফেরা সত্যিই কঠিন। কিন্তু আপনি যেখানে যাবেন সেখানে আমার যাওয়াটাও কর্তব্য, হোক সেটা নিশ্চিত মৃত্যুর মুখে। আমি সাহসী নই বাস, কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি, যদি হলুদ শয়তানটাকে নাগালের মধ্যে পাই তাহলে ওকে আমি এই 2 হাত দিয়ে খুন করব। বৈঠা নামিয়ে আকাশের দিকে তাকালো বামন। হ্যাঁ, খুন করব, খুন করব, খুন করব, চেঁচিয়ে উঠল সে। আস্তে, ধমকে উঠল লিওনার্দ। ডাকাতগুলো শুনতে পাবে তো? মাথা ঝাঁকিয়ে আবার বৈঠা তুলে নিল ওটা। চুপ হয়ে গেল। ওর চেহারার দিকে তাকিয়েই হঠাৎ পেরুইরার জন্য করুণা অনুভব করল লিওনার্দ। এই বামনের হাতে পড়লে সত্যি খবর আছে লোকটার। সূর্য ডুবে যেতেই আগের রাতের মতো নলখাগড়ার জঙ্গলের মাঝে একটা ফাঁকা জায়গা খুঁজে বের করলো অভিযাত্রীরা। ওখানে ক্যাম্প করলো, অপেক্ষা করতে থাকলো চাঁদ উঠার জন্য। ঝোপের ভেতর থেকে 2টো বুনো হাঁস ধরেছে ওটার। আগুন জ্বেলে সেগুলো রান্না করতে চাইল, কিন্তু লিওনার্দ তাতে রাজি হলো না। কাজটা বিপজ্জনক। অনেক দূর থেকে আগুনের আলো দেখা যাবে, ফলে শুকনো মাংস আর হাঁসের কাঁচা ডিম দিয়ে রাতের খাওয়া সারতে হলো ওদেরকে। সতর্কতাটুকুর সুফল পাওয়া গেল। গোধূলির আলো মিলিয়ে যেতেই বৈঠা পাওয়ার শব্দ শুনতে পেল অভিযাত্রীরা। উকি দিয়ে দেখল কয়েকটা কেন পার হচ্ছে ওদের আশ্রয়স্থলটার খুব কাছ দিয়ে। সংখ্যায় 5-7টার কম না। প্রত্যেকটার পিছনে কি যেন বাধা আছে। আরোহীরা থেকে থেকে চেঁচিয়ে উঠছে, কখনো আরবিতে,
কখনো বা পর্তুগিজ ভাষায়। চুপচাপ শুয়ে থাকুন, ফিসফিসিয়ে দুই সঙ্গীকে বলল অটার। ওরা ক্রীতদাস ব্যবসায়ীরা, বড় নৌকাগুলো ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নির্দেশটা পালন করল লিওনার্দ আর সোয়া। মাটিতে বুক মিশিয়ে পড়ে রইল দম বন্ধ করে। কিছুক্ষণের মধ্যেই ক্যানোগুলো ওদের 30 গজের কাছে পৌঁছে গেল। আরো জোরে ভাইয়েরা, পর্তুগিজ ভাষায় চেঁচিয়ে বলল এক দস্যু। বিশ্রামের জায়গাটা সামনেই, ওখানে নামলে রাম পাবে সবাই। হায় ঈশ্বর, আটকে উঠল লিওনার্দ। এখানেই নামবে নাকি? চাপা গলায় সংকেত দিল ওটার। শব্দ করবেন না বাস। হ্যাঁ, নামছে ওরা, আমি শব্দ পাচ্ছি। ওর কথাই ঠিক। অভিযাত্রীদের 200 গজ দূরে থেমে গেল ক্যানোর বহর। দস্যুরা ক্যাম্প করলো ওখানে। শুকনো ডালপালা জোগাড় করে আগুন জ্বালালো। দূর থেকে দুটো অগ্নিকাণ্ডের আলো চোখে পড়ল ওদের। এখান থেকে সরে যাওয়া দরকার, বিড়বিড় করল লিওনার্দ। ওরা যদি আমাদেরকে দেখে ফেলে? যদি নাড়াচড়া না করি তাহলে দেখবে না বাস, আশ্বাস দিল অটার। একটু ধৈর্য ধরুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মনিবের কানে কানে কিছু বলল ও। শুরু হলো প্রতীক্ষার পালা। অগ্নিকুণ্ড ঘিরে বসে থাকা দস্যুরা খাওয়া দাওয়া আর পানোৎসবে মেতে উঠেছে। নিঃসারে পড়ে থেকে সেই আওয়াজ শুনতে থাকলো ওরা। 1 ঘন্টা পেরিয়ে যেতেই উঠে দাঁড়াল লিওনার্দ। পিছু পিছু ওটারও। আমিও যাব বাস, বলল সে। বেড়ালের মতো চলতে জানি আমি, আপনার সুবিধে হবে। কোথায় যাচ্ছ তোমরা সাদা মানুষ? জানতে চাইল সোয়া। আরিপাত্তে, বলল লিওনার্দ। পর্তুগিজ ভাষাটা ভালোই বুঝি আমি। ওরা কি নিয়ে কথা বলবে তা শুনতে চাই। অটার, ছুরি আর রিভলভারটা নাও, বন্দুকের দরকার নেই। যাও, বলল সোয়া, কিন্তু সাবধানে থেকো, লোকগুলো কিন্তু খুব চালাক। চালাক আমরাও কম নই বুড়ি, নিঃশব্দে হাসলো ওটা। কিচ্ছু ভেব না, সাবধানেই থাকবো আমরা। ঝোপঝাড়ের মাঝ দিয়ে সন্তর্পণে এগোতে শুরু করলো 2 অভিযাত্রী, সতর্ক পদক্ষেপে। খেয়াল রাখছে যাতে শব্দ না হয়। কিন্তু ভাগ্য বিরূপ। ক্রীতদাস ব্যবসায়ীদের ক্যাম্পের 20 গজ দূরে পৌঁছতেই পা হরকালো লিওনার্দের। ঝপাস করে পানি ভর্তি একটা গর্তে পড়ে গেল ও। আওয়াজটা কানে যেতেই তরাক করে লাফিয়ে উঠল দস্যুরা। হাতে অস্ত্র তুলে নিয়েছে। তাড়াতাড়ি জলহস্তির আওয়াজ নকল করে একটা ডাক ছাড়ল অটার। জলহস্তি মনে হয়, পর্তুগিজে বলে উঠল একজন। থাক, গুলি নষ্ট করে লাভ নেই, আমাদের ক্ষতি করবে না ওটা। আবার বসে পড়ল দস্যুরা। তারপরও বেশ কিছুক্ষণ মরার মতো পড়ে রইল লিওনার্দ আর অটার। যখন নিশ্চিত হলো বিপদ কেটে গেছে, তখনই শুধু হামাগুড়ি দিতে শুরু করলো। শত্রুদের ক্যাম্পের পাশে একটা বড় ঝোপের আড়ালে আশ্রয় নিল দুজনে। ওখান থেকে সবার কথা পরিষ্কার শোনা যায়। আগুন ঘিরে বসে আছে মোট 21 জন বদমাইশ। ওদের নেতা খাঁটি পর্তুগিজ, বাকিরা আরব এবং দোআঁশলা। মগের পর মগ রাম গিলছে সবাই। কয়েকজন পুরো মাতাল হয়ে গেছে, যারা হয়নি তাদেরও হতে বিশেষ দেরি নেই। এতে অবশ্য ভালোই হলো 2 অভিযাত্রীর জন্য। লোকগুলো মুখের আগল খুলে গেছে, খোলাখুলিভাবে আলোচনা করছে নিজেদের ব্যাপার স্যাপার নিয়ে। গজব নামক আমাদের গুরু হলুদ শয়তানের উপর, শখ খেদে বলল এক দোআঁশলা। আজই আমাদেরকে এই নৌকাগুলো নিয়ে ফেরত পাঠানোর দরকার কি ছিল? আসল মজাটাই তো মিস করব আমরা। কোন মজার কথা বলছো? নেশাতুর কণ্ঠে বলল দলটার নেতা। ইংলিশ ক্রুজারটা নদীর মুখে এসে গেছে বটে, কিন্তু নৌকাগুলো এখনো তৈরি নয় ওদের। কেলে ভূতগুলোকে নিতে অন্তত 3-4 দিন সময় লাগবে ওদের। ফিরবার সময় পাবো আমরা। ধ্যাত, কালো জঙ্গলিগুলোকে কে নিয়ে মাথা ঘামায়? মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়ালো দোআঁশলা। আমি বলছি ওই সাদা মেয়েটার কথা। ওকে নিলামে তুলবে আমাদের বস। আমরা ওটা মিস করব। আহা, না জানি কার কপালে জুটবে মালটা। কি সুন্দর চোখ, কি সুন্দর দেহ। যদি পারতাম আমি কিনে নিতাম ওকে। ফালতু কথা বলো না তো,
বিরক্ত গলায় বলল পর্তুগিজ নেতা। অমন একটা মাল কেনার মুরত তোমার বা আমার নেই। তাছাড়া সাদা হোক বা কালো হোক, সুন্দর হোক বা কুৎসিত, কোনো মেয়ের পিছনে টাকা খরচ করাটা স্রেফ বোকামি ছাড়া আর কিছুই নয়। ভালো কথা, নিলামটা কখন হবে? দাস পাঠানোর আগে রাতে হবার কথা ছিল, কিন্তু বস হঠাৎ ঠিক করেছে আগামীকাল রাতেই বেছে দেবে মেয়েটাকে। খুব ভাব দেখাচ্ছে সে, বলছে ওকে আলাদা গুরুত্ব দেবার মানে হয় না, সাদা কালো সবাই নাকি তার চোখে সমান। কিন্তু আমি জানি আসলে কেন এত তাড়াহুড়ো। বস আসলে ভয় পাচ্ছে। তার ধারণা মেয়েটা তার জন্য অমঙ্গল ডেকে আনছে, তাই তাড়াতাড়ি অন্যের ঘাড়ে গুছিয়ে দিতে চাইছে ঝামেলাটা। বেটা কাপুরুষ, দামটাম নিয়ে মুঠে মাথা ঘামাচ্ছেন না, পারলে বিনা পয়সাতেই দিয়ে দেবে মেয়েটাকে। ভাবছো এমনি এমনি মাথা কুটছি? আর একটু রাম দাও তো আমাকে ভাই। এত হতাশ হও না, বলল নেতা। কে জানে, মতিগতি বদলে যেতে পারে শয়তানের। নিলামটা হয়তো স্থগিত করে দেবে, আমরা ফিরে গিয়ে মেয়েটাকে কেনার সুযোগও পাবো। এসো, সেই প্রার্থনায় পান করি। মগে মগ ঠকাঠকি করল। রাক্ষসের মতো মদ গিলে চলল দস্যুরা। হঠাৎ কি যেন মনে হতেই পাশের এক সঙ্গীর দিকে তাকালো নেতা। বলল, ভালো কথা, রওনা হবার আগে কেউ কি পাসওয়ার্ডটা জেনে এসেছিলে? আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি। হ্যাঁ, জেনে এসেছি, বলল এক আরব। পুরনো শব্দটাই, শয়তান। এর চেয়ে ভালো পাসওয়ার্ড আর হয় না, হেঁচকি তুলল নেতা। আমাদের কাজকর্মের সঙ্গে বড়ই মিল। হা হা। গলা ছেড়ে হেসে উঠল সে। তার সঙ্গে গলা মেলাল বাকিরা। আরও প্রায় 1 ঘন্টা চলল তাদের এই আলাপচারিতা। শেষ দিকে পরিণত হল পারমাতালের প্রলাপে। কে কি বলছে তা নিজেরাও জানে না। মুখের কথা জড়িয়ে যেতে শুরু করল। এলিয়ে পড়ল দস্যুরা একে একে। মদের নেশায় গভীর ঘুমে তলিয়ে গেল। ক্যাম্প পাহারা দেওয়ার জন্য পর্যন্ত কেউ রইল না জলাভূমির মাঝে। নিজেদের সাম্রাজ্যে ওরা কোনো বিপদের আশঙ্কা করছে না। ব্যাপারটা বুঝতে পেরে 4 হাত পায়ে ভর দিয়ে একটু উঁচু হলো অটান। তাকালো মনিবের দিকে। দুর্বল হয়ে আসা আগুনের আলোয় ওর চেহারাটা ভয়ঙ্কর দেখাচ্ছে। বলল, বাস, আমরা কি? গলায় ছুরি চালানোর মতো একটা ভঙ্গি করল ও। একটু ভাবল লিওনার্দ, শত্রুরা সংখ্যায় অনেক, চুপচাপ সবাইকে খতম করা যাবে না। শব্দ একটু আধটু হবেই, তাতে কেউ জেগে গেলে সর্বনাশ। অবশ্য এই নরপিশাচগুলোর প্রতি রাগ বা ঘৃণা কোনোটাতেই কমতি নেই ওর, কিন্তু তারপরও ঘুমন্ত মানুষের গলায় ছুরি বসাতে বিবেকে বাঁধছে। লোকগুলো পিশাচ হতে পারে, ও তো নয়। অটারের দিকে তাকিয়ে নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ল লিওনার্দ। বলল, না, খামোখা ঝুঁকি নেবার মানে হয় না। তার চেয়ে এসো, নৌকাগুলো দড়ি কেটে দেই। হ্যাঁ, ভালো বুদ্ধি, চলুন। অটার মাথা ঝাঁকালো। সাপের মতো মাটিতে বুক মিশিয়ে হামাগুড়ি দিতে শুরু করলো দুজনে। 30 গজের মতো দূরত্ব পেরিয়ে পৌঁছে গেল নদীর ধারে। ওখানে একটা বড় গাছের কাণ্ডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে কৃতদাস ব্যবসায়ীদের নৌকাগুলো। 3টা ক্যানু আর 5টা ফ্ল্যাট বটমের বড় সম্পান। ওদের অস্ত্রশস্ত্র আর রসদ রয়েছে তাতে। ছুরি বের করে ওগুলোর বাঁধন কেটে দিল 2 অভিযাত্রী। ঠেলা দিয়ে পাঠিয়ে দিল নদীর মাঝখানে। স্রোতের টানে ভেসে যেতে শুরু করলো নৌকাগুলো। মিলিয়ে গেল রাতের আধারে। কাজ শেষে আবার হামাগুড়ি দিয়ে ফিরতে শুরু করলো ওরা। অন্ধকারে ভালো দেখা যায় না। দুজনে টের পেল না ঘুমন্ত 1-2 আশলার 5 হাতের মধ্যে পৌঁছে গেছে ওরা। মাটিতে খসখস শুনে চোখ মেলল লোকটা। ইতিউতি তাকালো এদিক সেদিক। আর ঠিক তক্ষণই মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো চাঁদ। চারদিক ভেসে উঠল আলোতে। ঠিক একই সময় পরস্পরকে দেখতে পেল লিওনার্দ আর দো আশলা। তরাক করে উঠে বসল লোকটা। চেঁচিয়ে উঠতে গেল, কিন্তু তাকে সেই সুযোগ দিল না লিওনার্দ। বিদ্যুৎ খেতে গেল ওর শরীরে। বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল ও দো আশলাটার উপর। 2 হাতে চেপে ধরল টুটি। ধস্তাধস্তি করে নিজেকে ছাড়াতে চাইল লোকটা, পারল না। অসুরের মতো তার উপর চেপে বসেছে লিওনার্দ। 1 হাতে কোমর থেকে ছুরি বের করল, ঢুকে দিল শত্রুর বুকে। একটু খিঁচুনি দিয়ে স্থির হয়ে গেল দো আশলা। একটু এগিয়ে গিয়েছিল অটান। ঝামেলা দেখে ফিরে এসেছে। ওর দিকে তাটকিয়ে ঠোঁটের উপর আঙ্গুল চাপা দিল লিওনার্দ। উঠে দাঁড়ালো,
তারপর ঝোপঝাড় ভেঙে শুরু করলো ছুটতে। এখন আর হামাগুড়ি দেবার মানে হয় না। যা ঘটেছে তা কেউ দেখেছে কিনা জানার উপায় নেই। দেখে না থাকলেও খুব শীঘ্রই আবিষ্কার করবে ওরা লাশটাকে। এখন আর লুকোচুরির চেষ্টা করে লাভ নেই। কয়েক মিনিটের ভেতর শোয়ার কাছে পৌঁছে গেল মণিভৃত্য। লিওনার্দের পোশাকে রক্তের দাগ দেখে যা বোঝার বুঝে নিল প্রৌঢ়া দাসী। শান্ত গলায় জানতে চাইল, কজন? একটাকে খতম করেছেন বাস, হাঁপাতে হাঁপাতে বলল অটার। সবগুলো কি খতম করেছ শুনলে খুব বেশি খুশি হতাম, বলল সোয়া। অবশ্য তোমরা মাত্র দুজন, এর চেয়ে বেশি আশা করাটাও ঠিক না। এসব নিয়ে পরে কথা বললেও চলবে, ত্রস্ত সুরে বলল লিওনার্দ। কেনতে চলো সবাই, বদমাশগুলো খুব শীঘ্রই আমাদেরকে খুঁজতে বেরোবে। তাড়াহুড়া করে নল খাগড়ার আড়াল থেকে নিজেদের বহনটা বের করে আনলো 3 অভিযাত্রী। চড়ে বসল তাতে। তারপর বৈঠা বেয়ে সরে গেল জলভূমির মাঝখানে ছোট্ট দ্বীপটার কাছ থেকে। নদী এখানে 800 গজের মতো চওড়া। আড়াআড়িভাবে পানির ধারাকে পাড়ি দিয়ে অন্য পাশের তীরে এসে থামল ওরা। ঝোপঝাড়ের ছায়া লোকালো। এতক্ষণে হাসল লিওনার্দ। ওর সঙ্গে যোগ দিল অটার। মুচকি হাসি থেকে অট্ট হাসিতে পরিণত হলো ওদের আনন্দটা। দুজনের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে শোয়া প্রশ্ন করল, তোমরা এভাবে হাসছ কেন সাদা মানুষ? ব্যাটাদের অবস্থা ভেবে, লিওনার্দ জবাব দেওয়ার আগে মুখ খুলল অটার। গাধার দল, অলস বটে। অস্ত্রশস্ত্র খাবার সব রেখে দিয়েছিল নৌকাতে, নামানোর কষ্টটাও করেনি। আমরা ওদের নৌকাগুলো নদীতে ভাসিয়ে দিয়েছি বুড়ি। এখন ওদের কাছে না আছে খাবার, না আছে অস্ত্র। 20 জন লোক আটকা পড়েছে একটা ছোট্ট দ্বীপের মধ্যে। ওখানে খাবার দাবার বলতে কিচ্ছু নেই। মাছ ধরতে পারবে না ওরা, হাঁস শিকার করতে পারবে না। পানিতে নামলেও কুমিরে পেটে যাবে। ধীরে ধীরে খিদায় পাগল হয়ে যাবে ওরা। নিজেদেরকে খুন করতে শুরু করবে। শেষ পর্যন্ত নিষ্ঠুর নির্মম মৃত্যুর শিকার হবে ওরা। ক্ষুধা, তৃষ্ণায় কিংবা কুমিরের কামড়ে কিংবা নিজেদের সঙ্গীর হাতে। শয়তানগুলোর জন্য উপযুক্ত শাস্তি হবে ওটা। খুশি না হয়ে উপায় আছে? বুঝতে পারল এবার সোয়া। ওর মুখেও হাসি ফুটল। নরপশুগুলোর জন্য এক বিন্দু মায়া সৃষ্টি হলো না ওর নারী হৃদয়ে। যেভাবে ওরা জাতি ভাই বোনকে খুন করেছে এরা, তাতে দয়া মায়া দেখানোর প্রশ্নই ওঠে না। একটু পরেই শান্ত পানির উপর দিয়ে ভেসে এলো আবছা একটা শব্দ। বাড়তে বাড়তে সেটা আতঙ্কিত হইচই আর রাকত চিৎকারে পরিণত হলো। খুন হয়ে যাওয়া সঙ্গীকে খুঁজে পেয়েছে দস্যুরা। অস্ত্রশস্ত্র আর রসদ ভর্তি নৌকাগুলো গায়েব হয়ে যেতে দেখে চেঁচামেচি বেড়ে গেল আরও। ফাঁদে পড়া অবস্থাটা বুঝতে অসুবিধা হচ্ছে না লোকগুলোর। অদ্ভুত এক প্রশান্তি অনুভব করল অভিযাত্রীরা সেই হল্লার আওয়াজ শুনে। চুপচাপ আড়াল থেকে বেরিয়ে স্রোতের সঙ্গে নিজেদের কেন ভাসল ওরা। আবছাভাবে ছোটন্ত দস্যুদের দেখতে পেল। ছোট্ট দ্বীপটার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছোটাছুটি করছে মিথ্যে আশা নিয়ে, যদি নৌকাগুলো পাওয়া যায়। কিন্তু তা হবার নয়। নীরবে বৈঠা বেয়ে চলল লিওনার্দ আর অটার। ধীরে ধীরে হইচয় আর আওয়াজ কমে এলো। একটু পরে শোনা গেল না আর। চারপাশ নিঝুম হয়ে যেতেই দস্যুদের ক্যাম্পে যা শুনে এসেছে তা সোয়াকে খুলে বলল লিওনার্দ। শুনে গম্ভীর হয়ে গেল প্রৌঢ়া দাসী। কতটা সময় লাগবে পৌঁছাতে অটার, জানতে চাইল সে। কাল সূর্য ডোবার আগেই হলুদ শয়তানের ডেরার প্রবেশপথে পৌঁছে যাব আমরা, জানালো বামন ভৃত্য। 2 ঘন্টা পর দস্যুদের ভেসে যেতে থাকা নৌকাগুলোর নাগাল পেল অভিযাত্রীরা। টেনে নেবার সুবিধার্থে একটার সঙ্গে একটার বাঁধন রেখেছিল দস্যুরা, আলাদা হয়ে যায়নি। চলো ওগুলো ডুবিয়ে দেই, প্রস্তাব দিল লিওনার্দ। না বাস, মাথা নেড়ে আপত্তি জানালো ওটার। পালাবার সময় কাজে লাগতে পারে ওগুলো। ওই তো নামার জায়গাটাতে এসে পড়েছি। আঙ্গুল তুলে জলার একটা মুখ দেখালো ও। আসুন, ওখানে গিয়ে বেঁধে রাখি নৌকাগুলো, ওগুলো থেকে খাবার দাবারও পাওয়া যাবে। পরামর্শটা পছন্দ হলো লিওনার্দের। বৈঠা বেয়ে নৌকাগুলোর কাছে গেল ওরা। দড়ি দিয়ে এক সারিতে বেঁধে ফেলল নিজেদের ক্যানোর সঙ্গে। টেনে নিয়ে চলল। ভোরের আলো ফোটার আগেই অটারের নির্দেশিত পথটা ধরে ছোট্ট একটা খাড়িতে পৌঁছালো বহরটা।
ওখানে নোঙ্গর ফেলল। সবগুলো নৌকা বাঁধাচাটা হয়ে গেলে দ্রুত একটা তল্লাশি চালালো হলো। পাওয়া গেল নানান রকম খাবার, রান্না করা মাংস, মদ, বিস্কিট, পাউরুটি, সেই সঙ্গে কিছু কমলা আর কলা। পেট ভরে খেল 3 অভিযাত্রী। আরও জিনিস পাওয়া গেল নৌকাগুলোতে, রাইফেল, কাটলাস আর অ্যামিউনিশন। এক সিন্দুক ভর্তি কাপড় চোপড়ও বেরোলো। কারো কাজ করা ইউনিফর্ম, বুট আর পালক লাগানো টুপির পাশাপাশি পাওয়া গেল আরবদের ঢোলা আলখাল্লা আর পাগড়ি। ছদ্মবেশ নেওয়ার জন্য সবগুলো পুটলি বানিয়ে সঙ্গে নিল অভিযাত্রীরা। তল্লাশিতে সবচেয়ে মূল্যবান জিনিস হিসেবে পাওয়া গেল খাঁটি সোনা। দরটার নেতার বাড়তি ইউনিফর্মের ভেতরে সেলাই করা একটা থলেতে রাখা ছিল 100 ইংলিশ আর ডজনখানিক পর্তুগিজ মোহর। এগুলো হস্তগত হলো লিওনার্দের। তল্লাশি শেষ হবার পর ছদ্মবেশ নিল 3 অভিযাত্রী। লিওনার্দের তেমন অসুবিধে হলো না। দ্বীপের মাঝখানে আটকা পড়া দলটার নেতা সাজল সে। কোমরে একটা সিল্কের কাপড় বেল্টের মতো বেঁধে সেটার ভিতর পিস্তল লুকিয়ে রাখল ও। শোয়া পড়ল আরব দস্যুদের আলখাল্লা। সমস্যা দেখা দিল অটারকে নিয়ে। বামন হওয়ায় কোনো পোশাকই ওর গায়ে লাগছে না, সবই অত্যন্ত লম্বা। শেষে ছুরি দিয়ে একটা আলখাল্লা কেটে ছোট করে নিল ও, গায়ে দিল সে। এখন ওদেরকে দেখতে 8-10টা খুনে কৃতদাস ব্যবসায়ীদের মতোই লাগছে। নিজেদের কাপড় চোপড় আর বাড়তি অস্ত্রগুলো নল খাগড়ার ভিতরে লুকিয়ে রাখল তারা। তারপর নামল পথে। কি যেন ভেবে লিওনার্দ মোহরের থলেটা সঙ্গে নিল। জলার ভেতর দিয়ে গোপন একটা পথ ধরে এগিয়ে চলল 3 অভিযাত্রী নীরবে। পথটা অত্যন্ত দুর্গম, সেই সঙ্গে ঝোপঝাড়ের ভেতর এমনভাবে ঢাকা পড়ে রয়েছে যে চেনাই মুশকিল। কিন্তু তাতে মোটেই অসুবিধা হচ্ছে না অটারের। সত্যিই ওর স্মৃতিশক্তি অসাধারণ। 10 বছর আগে দেখা পথটাকে নতুন করে চিনে নিচ্ছে সহজে। স্বচ্ছন্দে গাইড করে চলছে 2 সঙ্গীকে। সূর্য উঠল, কড়া উত্তাপে ভরিয়ে দিয়ে বিশ্ব চরাচর। তার মাঝে হেঁটে চলল অভিযাত্রীরা। কষ্ট হলেও থামল না। থেমে বিশ্রাম নেবার মতো সময় নেই। কপাল ভালো, ট্রেইলে কারো সঙ্গে দেখা হলো না। জীবিত কোনো প্রাণীও নেই আশেপাশে। ইতস্তত পড়ে আছে শুধু মানুষের কঙ্কাল। বিভিন্ন সময় দুর্বল বন্দীদেরকে খুন করে ট্রেইলের পাশে ফেলে রেখে গেছে পেরেইরা। মাঝে মাঝে চোখে পড়ছে তাজা ট্র্যাক। খুব বেশি দিন হয়নি নতুন চালান নিয়ে ফিরেছে কৃতদাস ব্যবসায়ীরা। মাটিতে ফুটে আছে মানুষের পায়ের ছাপ, সেই সঙ্গে একটা ঘোড়া আর একটা খচ্চরের নালের দাগ। সারাটা দিন অমানসিক পরিশ্রম করে চলার পর সূর্যাস্তের ঠিক 1 ঘন্টা বাকি থাকতে হলুদ শয়তানের আস্থানায় পৌঁছল 3 অভিযাত্রী। ডেরাটা বড় একটা দ্বীপে অবস্থিত। ভূখণ্ডটার আয়তন 10 থেকে 12 একরের কম নয়। অবশ্য এর মাত্র 3 ভাগের 1 ভাগ এলাকায় মানুষ বাস করতে পারে। বাকিটা দখল করে রেখেছে উঁচু উঁচু নলখাগড়া আর ঝোপঝাড়ের জঙ্গল। উত্তর আর পূর্ব দিকে অবস্থিত একটা বিশাল লেগুনের কিনারা থেকে শুরু হয়ে কৃতদাস ব্যবসায়ীদের কুঁড়ে ঘরের সারি পর্যন্ত চলে গেছে এই জঙ্গল। এই দুটো পাশকে করে রেখেছে দুর্ভেদ্য, কারণ জলা ভেঙে ওপার দিয়ে ডেরাটাতে পৌঁছানো সম্ভব নয়। দক্ষিণ আর পশ্চিম পাশটা অবশ্য অন্যরকম। এ দুটো দিকে সুরক্ষার জন্য প্রকৃতির পাশাপাশি মানুষের সাহায্য নেওয়া হয়েছে। প্রথমে রয়েছে একটা খাল, অর্ধচন্দ্রাকারে ঘিরে রেখেছে আস্তানাটাকে। খুব গভীর কিংবা চওড়া নয়, তবে নৌকা ছাড়া পেরোনো অসম্ভব। খালের তলায় রয়েছে আঠার মতো নরম কাদা। কেউ এখানে নামলে নিশ্চিতভাবে আটকে যাবে। পানির এ বাধাটার ওপাশে তৈরি হয়েছে মাটির দেয়াল, বেশ উঁচু। বাইরের দিকটা বিভিন্ন ধরনের আরক মাখিয়ে রেখে ফেলা হয়েছে, পাথরের মতো শক্ত, সহজে ভাঙবে না। এতে গেল বাইরের দিক। ভেতরে 3 ভাগে বিভক্ত একেবারে পূর্ব অংশে রয়েছে মূল আস্তানা। বেশ লম্বা, বড় একটা বাড়ি রয়েছে ওখানটায়, কৃতদাস ব্যবসায়ীদের থাকবার জন্য। সামনে রয়েছে আঙ্গিনা, মাটিটা ঢালাই করে শক্ত করা হয়েছে যাতে বৃষ্টি বাদলে কাদা না হয়। আঙ্গিনার এক পাশে রয়েছে একটা বড় ছাউনি, ওখানে দাস কেনাবেচার কাজ হয়। উত্তরে মূল আস্তানার সঙ্গে একই সরল রেখা আছে দ্বিতীয় অংশটায়। ওখানে রয়েছে ছোট আরেকটা বিল্ডিং, ইটের তৈরি, ছাদটা টিনের, অত্যন্ত মজবুত। ওটা কৃতদাস ব্যবসায়ীদের অস্ত্রাগার।
অস্ত্রাগারের চারপাশে রয়েছে ছোট ছোট কিছু কুঁড়ে ঘর। সেখানে পেরাইরা আরব এবং দো আশলার মতো কিছু জাতের সেঙ্গাতরা বসবাস করে। আস্তানার শেষ ভাগটা পশ্চিম দিকে, ওটা স্ল্যাব ক্যাম্প বন্দি দাসদের থাকার জায়গা। বাড়ির আদলে তৈরি করা অনেকগুলো লোহার খাঁচা আছে ওখানে, তাতে চিড়িয়াখানার জন্তু জানোয়ারের মতো আটকে রাখা হয় দাসদেরকে। স্ল্যাব ক্যাম্পের পেছনে রয়েছে একটা বাগান, খাঁচাগুলোর মাছ দিয়ে শুধুমাত্র আসা যাওয়া করা যায় সেখানে। অন্য দিকগুলো পানি আর জঙ্গলের কারণে একেবারে বন্ধ। মূল আস্তানা থেকে 30 ফুট চওড়া একটা পরীক্ষা দিয়ে পৃথক করা হয়েছে স্ল্যাব ক্যাম্পের এই অংশটা। পরীক্ষা পার হওয়ার জন্য রয়েছে একটা ড্রপ ব্রিজ, নিচু একটা মাটির দেয়ালও আছে ক্যাম্প আর মূল আস্তানার মাঝখানে। ওটাও আরক দিয়ে পাথরের মতো শক্ত করে ফেলা হয়েছে। দেয়ালটার উপরে ড্রপ ব্রিজের ভিতরে দিকটার পাশে আছে একটা গার্ড হাউস। সেটার ছাদের উপর বসানো হয়েছে একটা 6 পাউন্ডের কামান, মুখটা বন্দিশালার দিকে ফেরানো। ওখানকার বাসিন্দাদের মনে আতঙ্ক জাগবার জন্য করা হয়েছে কাজটা। মূলত বন্দি দাসদের সম্ভাব্য বিদ্রোহ ঠেকানোর জন্য আস্তানার এই অংশের প্রতিরক্ষা ব্যূহ গড়ে তোলা হয়েছে। তাছাড়া বহিঃশত্রুর আক্রমণ ঘটলেও আস্তানার মূল অংশটাকে রক্ষা করবে ভেতরের পরীক্ষা, দেয়াল আর কামান। সোজা কথায় অত্যন্ত কঠিন একটা জায়গায় ওটা। জয় করা তো দূরের কথা, এমনকি ভেতরে আটকা পড়লেও ওখান থেকে বেরিয়ে আসা এক কথায় অসম্ভব। দুর্ভেদ্য দুর্গ বললেই বুঝি বেশি মানাবে হলুদ শয়তানের আস্তানাটাকে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অব দ্য মিস্ট এর 3য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।